মন্টি, তুমি এখানে একদম সেফ থাকবে। তোমার বাড়ির চারিপাশে এরা দুজন সবসময় সিকিউরিটির কাজ করবে। ওকে, ঠিক আছে। এসো। আর যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি ওদেরকে বলে দিও। ওকে? হ্যাঁ স্যার। নিয়ে যাও ওনাকে। সমস্ত পেট্রোলিং টিম আর ভ্যানকে বলছি, কোনো এরিয়া যেন বাদ না যায়। একটুও সন্দেহ থাকলে জিজ্ঞাসাবাদ করুন। কারোর ওপর সন্দেহ হলে তাকে সোজা লকআপে ভরুন। ওভার অ্যান্ড আউট। আমি সত্যি কিছু জানি না। আরে আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি ইন্সপেক্টর, এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। ইন্সপেক্টর, আমার কথাটা শুনুন শুনুন। এসো। এটা কোথায় এসছি আমরা? শহর থেকে দূরে আমার ফার্ম হাউস। এখানে আমাদের কোনো বিপদ নেই। চলো। আমাদের এই সমাজ কিছু নিয়ম, কিছু কায়দা বানিয়েছে একে চালানোর জন্যে। প্রতিটা গ্রহই নিজের কক্ষপথেই ঘুরে বেড়ায়, আর সিংহ ততটাই শিকার করে যতটা তার দরকার। আমরা মানুষেরা এই নিয়মগুলো, এই শৃঙ্খলাগুলোকে ভাঙতে খুবই আনন্দ পাই। আমাদের গুরুজনেরা প্রায়ই আমাদের বলেন, ভাই অধিক বেরো না, সীমা অতিক্রম করো না, নিজের আয়ত্তে থাকো, না হলে এগুলোই তোমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু এই হাড্ডি তো সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিল, সব শৃঙ্খলা ভেঙে ফেলেছিল। আর তার ফলে জীবনে প্রথমবার তাকে ভয়ের মধ্যে কাটাতে হলো, পালিয়ে বেড়াতে হলো, এই আশাতে যে পাশা যেভাবেই হোক ওকে ইন্সপেক্টর প্রবীণ বাগলের হাত থেকে বাঁচিয়ে নেবে। আর বাগলেও একটা ক্ষুধার্ত শকুনের মতো হাড্ডির ওপরে তাক করে বসেছিল। পাওয়ার বড় খারাপ আর বিপজ্জনক জিনিস, অনেক তাবড় তাবড় মানুষেরও মাথা খারাপ করে দেয়। হাড্ডিও এই পাওয়ারের শিকার হয়ে গিয়েছিল, আর ইন্সপেক্টর প্রবীণের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। ও জানতো যে যদি ও প্রবীণের খপ্পরে পড়ে যায় তাহলে এই দুনিয়া থেকে ও তো গেল। আর এই দুজনের ইঁদুর বেড়াল খেলার মাঝখানে দাঁড়িয়েছিল মল্লিকা, যে এই গল্পটায় অনেকটা ভূমিকা পালন করেছিল। হাড্ডি আর মল্লিকা একটা সুরক্ষিত জায়গায় চুপচাপ লুকিয়ে বসেছিল, আর অনেক দিন ধরে এভাবে লুকিয়ে বসে থাকার কারণেই দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটিও শুরু হয়ে গিয়েছিল। মল্লিকা অ্যাম্বিশাস ছিল, আর ওর দম বন্ধ হয়ে আসছিল। এইরকম ভাবে লুকিয়ে বসে থাকতে পারছিল না ও। অন্যদিকে প্রবীণও হাড্ডিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল। সে তার গুপ্তচরের জাল চারিদিকে ছড়িয়ে দিয়েছিল, আর ব্যাস কোনো আওয়াজ, কোনো খবরের অপেক্ষায় বসেছিল। মল্লিকা, চলো খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। কি আরম্ভ করেছো বলো তো মল্লিকা? বেশ কয়েকদিন ধরে আমি তোমার এই সব সহ্য করছি। তাই বুঝি? আর আমি যে তোমায় সহ্য করছি এতদিন ধরে, সেটা কি? কি কি ভেবেছো তুমি বলো তো? জানতে চাইছো? তাহলে শোনো, আমি ফিরে যেতে চাই আর নিজের কাজ শেষ করতে চাই। আমার জন্য প্রচুর ফিল্ম বাকি আছে যেগুলো আমাকে শেষ করতে হবে। কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখান থেকে বাইরে বেরোনোর পরিণাম তুমি জানো? জানি, আর এটাও জানি যে ওই প্রবীণ বাগলের সাথে আমার কোনো লেনদেন নেই। আমার সীমাও খুব ভালো করে জানে। ও তো তোমার পেছনে পড়ে আছে। বাহ, আমাকে তাহলে তোমার দরকারই নেই। আমার কি হলো না হলো যাই হোক না কেন, তাতে তোমার কিছু যায় আসে না। ব্যাপারটা সেরকম না হাড্ডি। 2 মাস হয়ে গেছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আমি বিরক্ত হয়ে গেছি। আমি আর নিতে পারছি না তোমার এই আন্ডারওয়ার্ল্ডের প্রেশার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দম বন্ধ হয়ে আসছে আমার। আমি আর কিছুতেই নিতে পারছি না এই প্রেশার। আই ওয়ান্ট টু গো। যাই হোক না কেন, তুমি কোথাও যাবে না। তাই কে আটকাবে আমায়? হ্যাঁ, তুমি কি করে আটকাবে? হ্যাঁ,
গ্যাংস্টারের মতো? আটকাও তাহলে, আটকে দেখাও। আমি তোমাকে আগেও বলেছি মল্লিকা, আজ আবারও বলছি, আমি সমাজের চোখে গ্যাংস্টার হতে পারি, তোমার জন্য কখনোই নয়। আমি আজও তোমাকে সেই বিশ্বাসের সঙ্গেই ভালোবাসি, আর আমার ভালোবাসা এতটা স্বার্থপর নয় যে তোমাকে আঘাত দিতে পারে। তোমার উপর অধিকার রয়েছে ভেবেই তোমাকে যেতে বারণ করছিলাম। যদি যেতে চাও তো যাও, আমার দিক থেকে তুমি স্বাধীন। সালাম স্যার। হুম। আমার কাছে একটা কাজের খবর এসেছে। কাজের না অকাজে সেটা আমাদের উপর ছেড়ে দে, খবরটা বল। পুরো 2 মাস পরে ওই যে হিরোইন আছে না মল্লিকা, হুম। ও এখানে লুকিয়ে লুকিয়ে মুম্বাই এসেছে। ঠিক আছে, চল। জানি স্যার। ফরিদ, এই মল্লিকার ওপর নজর রাখতে হবে। এর সমস্ত মুভমেন্ট ক্লোজলি মনিটর করো। ওই আমাদের হাড্ডির আস্থানে পৌঁছে দেবে। কাট কাট কাট। আপনি চলে যান আর সাহেবকে বলে দিন যে আমি ঠিক আছি। কাট কাট কাট। আপনি চলে যান আর সাহেবকে বলে দিন যে আমি ঠিক আছি।
ফরিদ এ তো ওই মালটা নয়। আমার সিক্স সেন্স কি আমাকে ধোকা দিচ্ছে নাকি? তোমার সিক্স সেন্স কখনো ভুল হতেই পারে না। ওটা হাড্ডি ছিল, আমি দেখছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আই লাভ ইউ টু। কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাইলেও কিভাবে আসতাম, কেননা ভাবছিলাম পুলিশ আমার পেছনে আসবে। আর এক মিনিট। ফরিদ, তোমার বাড়ির বাইরে পুলিশ রয়েছে। ইয়েস, ওরা এদিকেই আসছে। মনে হয় বাড়ির দিকে নজর রাখছিল। আমি চলি, পরে দেখা করবো তোমার সাথে। ওকে, টেক কেয়ার, বাই। হাড্ডি হাতা বড় দল গুলি চালিয়ে দেবো কিন্তু। হাড্ডি গান, হাড্ডি হাড্ডি দাঁড়া! কি শালা পালিয়ে বেড়াচ্ছিস? নিজেকে ভগবান মনে করিস? অন্যদের জীবনে খেলা করছিস হারাম জানা। আমাকে যত মারতে চাস মেরে নে, কিন্তু কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবো না না? এবার শালার জেলে ভরে তোকে বোঝাবো আমরা কি কি করতে পারি। আপাতত জগ্গি দুবের মার্ডার কেসে তোকে গ্রেফতার করছি। বস, বল। এখন বুঝতে পারছো তো আমরা কি কি করতে পারি? দেখো হাড্ডি, বলতে তো তোমায় হবেই। যত তাড়াতাড়ি তুমি বলো তত তোমার মঙ্গল। বলো। আর একটা ডোজ দিতে হবে। বল। না না, ও কিছু বলছে, বলো বলো বলো। আমি আগেই বলেছি, আমার পাশা আর যাজ্ঞের খুনের ব্যাপারে কোনো যোগাযোগ নেই। এই হাড্ডি, তুই যদি ভাবিস তুই খুব চালাক, তাহলে এই যে হাত দেখছিস না, এটাও হাতুড়ি। আর এই হাতুড়ি না অনেকজনের হাড় গুঁড়ো করে দিয়েছে, বুঝলি? মালটাকে তোলো। দাঁড়ান। উকিল বাবু, এনাদের পেপার সিন। এটা আমার ক্লায়েন্ট। ব্যাস 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 ব্যাস। না না, বেলের ব্যাপারে কিছু বলার দরকার নেই, কাগজও দেখানোর দরকার। আরে আপনি ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করবো না। বরং আপনি এটা দেখুন, ওটা দাও। এইটা আপনার অ্যান্টিসিপেটরি বেলটাকে খারিজ করে আমাদের কাগজ। দেখুন, এই তো দেখুন দেখুন। আমরা জানতাম আপনি ওকে ছাড়াতে আসবেন, সেজন্য একটু আধটু প্রস্তুতি আমরাও নিয়েছি আর কি। ঠিক আছে তো? আর কিচ্ছু করা যাবে না। আসলে কি জানেন, আপনার মতো ক্রিমিনাল লয়ারদের কাছ থেকে না আমরাও কিছু পাঁয়তারা শিখেছি। আর এই যে হিরোইন, আপনাকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি ফ্রিতে। এই খুনিটাকে প্রাণে বাঁচানোর চেষ্টা ছেড়ে দিন, না হলে আপনারও খারাপ সময় আসতে বেশি দেরি নেই। কর্মকার স্যার, এনারা যেমনভাবে এসেছেন তেমনভাবে ছেড়ে দিয়ে এসো। চলুন। আরে কি হলো, যান। ওহো, তোমার তো এই ভরসাটাও শেষ হয়ে গেল। এখন আগামী কয়েক ঘন্টার জন্য যন্ত্রণা সহ্য করতে তৈরি হয়ে যাও। কয়েক ঘন্টা কেন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর,
যত পারিস আমাকে মেরে নে, আমার উত্তরে একই থাকবে। দেখবো শোনা, ফরিদের সঙ্গে কয়েক ঘন্টা কাটানোর পরে না রথি মহারথীরাও গান টান গায়। ফরিদ, হাড্ডি, এবার তোর হাড়ও গুঁড়ো করবো আর গানও শেখাবো। চল। চল। কি হলো বল, তোর পাশাপাশিকে ক্ষমতা থাকলে তোকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে যাক। হেসে নে, তোর কান্নার দিন তো পড়ে রয়েছে। গাড়িতে তোলো। আরে কি হলো রে ভাই? টায়ার পাংচার হয়ে গেছে ভাই। ও দাদা, একটু শুনবেন? বলুন, এখানে কোনো পাংচার সারানোর দোকান আছে? 1 কিলোমিটার দূরেই একটা দোকান আছে। ঠিক আছে, আমি দোকান থেকে মেকানিককে ডেকে আনছি, তোমরা এখানেই থেকো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা। স্যার, ডাব খাবেন কি? স্যার নিন না। ঠিক আছে, দিয়ে দে। হাবলদার, হ্যাঁ রে, তুইও খা। এই আমার জন্য একটা দে। কত হলো রে? 20 টাকা স্যার। তাড়াতাড়ি পাংচার সারাতে হবে। তাউরে তাড়াতাড়ি করুন। ফরিদ, এরা মন্টিকে নিয়ে এখন এলো না কেন? শুনানি তো শুরু হয়ে যাবে। স্যার, কি হয়েছে? মন্টি আর আমাদের সমস্ত পুলিশ মারা গেছে স্যার। কেউ ওদের গাড়িতেই বিষ খাইয়ে দিয়েছে। এই কেসে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকার জন্য আসামি হাড্ডিকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। এই শহীদদের পরিবারের খেয়াল রাখার দায়িত্ব এখন আমাদের, স্যার। তোমার বলবার দরকার নেই। কর্তব্য এটাও যে এই শহীদদের পরিবারকে যারা নিঃসহায় করেছে তাদেরকেও খোঁজ করা হোক।
একটা সুযোগের অপেক্ষায় আছি স্যার। সুযোগটা পেয়ে গেলে হাড্ডি আর বাঁচবে না। ও শুধু এই শহীদদের মানেনি স্যার, ও আমাদের পুরো পুলিশ ফোর্সের সম্মান নিয়ে ছেলে খেলা করেছে। আমাদের সমস্ত হাবিলদার, অফিসার, শান্তি সবাই ওকে জাতশত্রু মনে করে। ও এখন পুরো পুলিশ ফোর্সের টার্গেট। দেখি কতদিন বাঁচতে পারে। ক্রিমিনাল যেই হোক, যেমনই হোক, হয়তো তারা অ্যারোগেন্ট হয়ে ভুল করে অথবা ভয়ে ভুল করে, কিন্তু তারা এই দুটো ক্ষেত্রেই ভুল অবশ্যই করে। ব্যাস সেই ভুলেরই অপেক্ষা করো, সাফল্য অবশ্যই পাওয়া যাবে। এখন তারা যতটা উঠতে চায় উঠতে দাও। উঠতে উঠতে যতটা উপরে উঠবে তত তাড়াতাড়ি অধঃপতন হবে। ওই যে কথায় আছে না, সেই মানুষ হয় হৃদয়বান যে নিজের ভুল স্বীকার করে নেয়। সেই চতুর মস্তিষ্কের হয়ে থাকে যে নিজের ভুলের ফায়দা তুলতে পারে। আর তারই আছে বুকের পাটা যে নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারে। কিন্তু মশাই, হাড্ডি তো একদমই সেরকম ছিল না। ওর অহংকার ওর বুদ্ধিগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। আর ইন্সপেক্টর প্রবীণ বাগলে ওর অস্তিত্ব লোপ করে দেওয়ার জন্য একদম তৈরি হয়ে বসেছিল। কারণ ও বিশ্বাস করত যে যদি ইচ্ছে থাকে অটল, তাহলে হারার কোনো কথাই ওঠে না। স্যার আসুন, প্লিজ কাম। আই এম সরি যে আপনাকে এই অবস্থায় এখানে ডেকে পাঠালাম। আসুন, বসুন। দেখুন, আপনাকে এখানে ডেকে পাঠানোর একটাই উদ্দেশ্য। আমরা জানতে চাই যে আপনার উপর এই অ্যাটাকটা কেন করানো হলো। কি চাইছিল ওরা? ওভারসিজ রাইটস চাইছিল, নাকি মিউজিক রাইটস, নাকি কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আপনার ফিল্মে সাইন করতে চাইছিল? কি চাইছিল? দেখুন, এরকম কোনো ব্যাপার নেই। আমি আগেই সমস্ত কিছু বলে দিয়েছি। আমি আমার স্টেটমেন্ট দিয়ে দিয়েছি স্যার। এটা একটা সিম্পল রোড অ্যাক্সিডেন্ট, আর কিছুই নয়। দেখুন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশ তো আপনার সঙ্গে আছে। আপনি কমপ্লেনটা করে তো দেখুন। স্যার, যখন আমার সাথে কিছু হয়ইনি, কেউই কিছু আমাকে বলেনি, তো আমি কমপ্লেনটা কি করব? এটা একটা রোড অ্যাক্সিডেন্ট। প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। এক্সকিউজ মি স্যার। আই এম সরি স্যার। ভালো হয়েছে কথাটা মেনে নিয়েছো, না হলে এই নিপটন কোম্পানির মালিক আজ শেষ হয়ে যেত। এই ছেড়ে দে নিপটনকে। চল যা। নমস্কার। হ্যাঁ ডাইরেক্টর বাবু, চিনতে পারলেন? হাড্ডি বলছি। দেখুন, যদি বোঝেন তো প্রথমবার, যদি না বোঝেন তো শেষবার ধরে নিন। একটা কথা বলছি তোকে, আমার ওই মল্লিকা আছে না, ওকে সাইন করা নেক্সট সিনেমাটার জন্য। আরে কানের মাথা খেয়ে বসে আছিস নাকি? মল্লিকা, মল্লিকা। এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো একটাই মল্লিকা আছে। হ্যাঁ, ওকেই নিতে হবে তোর নেক্সট ফিল্মে। তুই যদি ওকে না নিস, আগামী দিনে কিচ্ছু প্রডিউস করতে পারবি না। আর শোন, কোনো জায়গাতেই কিছু করতে পারবি না। ভয় পেয়ে গেলি? হাস রে বাবা, জোক করছিলাম, জোক। আরে শুনেছিস তো? ফোনটা রাখ এবার। হ্যালো। হ্যালো সিরাজ, আমি হাড্ডি বলছি। বলো, কি দরকার? তোকে মল্লিকার সঙ্গে একটা সিনেমা করতে হবে। সেটা সম্ভব নয়। আর হ্যাঁ, ভবিষ্যতে আমাকে ফোন করার চেষ্টাও করবে না।
এত বড় সাহস, আমার ফোন কেটে দিল। তোমার আর ক্ষমতাই নেই, কথা বলা তো দূর, লোকে তোমার ফোনই কেটে দিচ্ছে। দেখে নিও ওকে আমি কিভাবে আর কোথায় কাটছি। কিছু অদ্ভুত ধরনের নর্থ ইন্ডিয়ান ছেলে আজকাল সিরাজ খানের ব্যান্ডের বাংলোর সামনে ঘোরাফেরা করছে। মনে হয় সিরাজ খানের রুটিন ট্র্যাক করা হচ্ছে। ফরিদ, এখানে তো এই ফুচকাওয়ালা আর শরবতলা ছাড়া আর কেউ নেই। স্যার এটা অনেক বড় এরিয়া, আরে ঠিক পাশেই একটা পুলিশ ফাঁড়িও আছে। আমার তো মনে হয় না এখানে কেউ চান্স নেবে। হ্যাঁ, ইনফরমারদের সব খবর তার ঠিক হয় না। ফরিদ, অনেকদিন ফুচকা খাইনি, কি বলছো? তুমি খাও। স্যার আমি শরবত খাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই মনোজ, ধীরাজ, তোমরাও কিছু খাওয়া দাওয়া করে নাও। তাহলে তোমরা শরবত খাবে? হ্যাঁ, 4টে বানাও। বানাও ভাই, বেশ টক ঝাল দিয়ে। হ্যাঁ স্যার। এখানে কতদিন বসছো? 4-5 বছর হয়ে গেছে স্যার। এই নিন স্যার। আরে প্লেটটা তো দেবে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। স্যার, ঠিক আছে ঠিক আছে, চলো আরেকটা বানাও। আচ্ছা শোনো, আমারটা শশা দিও। হ্যাঁ, শশা কই? এই তো। হ্যাঁ, শশা দাও। এ ভাই, হ্যাঁ, স্যার। একটা ঝাল দিয়ে বানা। হ্যাঁ স্যার, 2 মিনিট। আমাকে টক চাটনি, মিষ্টি চাটনি দুটোই দিও। আমারটা একটু ছোলা দিস, আর ওই চানাচুরটাও। ঠিক আছে। আর আমাকেও ছোলা ঝুরি ভাজা দিও। আরে তাড়াতাড়ি করো না, দুজন দাঁড়িয়ে আছি তখন থেকে। কি আরে রে একটু ভাই? বেশি করে মশলা দে। হ্যাঁ করছি। ভাই আমার, পুলিশের জন্য তো ভালো করে বানাবে। পুলিশ? পারফেক্ট। বল, কে পাঠিয়েছে তোকে? না হলে এক্ষুনি তোর কিলুর চাটনি বানিয়ে না কুত্তাগুলোকে খাওয়াবো। না স্যার। বলবি না? স্যার স্যার বলছি স্যার, হাড্ডি ভাই পাঠিয়েছে স্যার, ওই হিরোকে মারার জন্য স্যার। একে হসপিটালে নিয়ে যাও। এটাই ওই জায়গা যেখানে এনকাউন্টারের ঘটনা ঘটেছে। খবর আছে যে ঠিক সিরাজ খানের বাংলোর বাইরে 2 জন শুটার তাকে মারার ফেরাকে ছিল। এটা খবর পেয়েই ইন্সপেক্টর প্রবীণ বাগলে তার টিমের সাথে এখানে এসে উপস্থিত হন। তারপরে তার সাথে ওদের হাতাপাই হয়, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আর একজন গুরুতরভাবে আহত। চলো ব্যাগ গুছিয়ে নাও, আমাদের বেরোতে হবে। না, এইবার না।
আমি তোমার সাথে কোনো অপরাধীর মতো পালাতে পারবো না। আচ্ছা, তুমি আমার সাথে যাবে না? আমি এখন অপরাধী? যতদিন নিজের নাম খ্যাতি যশ অর্জন করবার জন্য আমার ক্ষমতা ব্যবহার করবার দরকার ছিল, ততদিন আমি ভালো ছিলাম। আমাকে অ্যাভয়েড করবার চেষ্টা করছো? কোনো দয়া করনি তুমি আমার উপর। তার বদলে অনেক কিছু দিয়েছি আমি তোমায়, নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলাম তোমায়। আর হ্যাঁ, মল্লিকা কখনো কারোর থেকেও কোনো জিনিস বিনামূল্যে নেয় না, বুঝলে? নিজের রূপ ধারণ করেছো। অন্য কেউ যদি বলতো তো? কি করতে? গলি মেরে দিতে আমায়? হ্যাঁ, মারো গলি আমায়, মারো। কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, বুঝলে? মল্লিকা, কথাটা শোনো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কথাটা শোনো। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। তাহলে আমার যেহেতু বদলাবে না, বল বল যাবি কিনা? মল্লিকা, তুমি আমার প্রাণ। আমি জীবন দিয়ে ভালোবাসি তোমাকে। কেউ নিজের জীবনকে শেষ করে দিতে পারে? আমি চললাম। হ্যাঁ, একটা কথা মনে রেখো, কখনো যদি আমাকে মনে পড়ে, কখনো যদি সিদ্ধান্ত বদলাও, কোথাও না কোথাও পৃথিবীর কোনো না কোনো কোণে আমি তোমার জন্য নিশ্চয়ই অপেক্ষায় থাকবো। নিজের খেয়াল রেখো। খুদা হাফিজ। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আইন কোনোদিন আমার কিচ্ছু করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। দেখুন মল্লিকা, আপনার কাছে এখনো সময় আছে। আমাদের বলে দিন হাড্ডি কোথায়, আপনাকে আমরা ছেড়ে দেবো। নাহলে পুলিশ তোকে খুঁজে বের করবেই, মাঝখান থেকে আপনি ফেঁসে যাবেন। আমার হাড্ডির সাথে ব্রেকআপ হয়ে গেছে, আর আমি জানি না যে ও কোথায়। তুমি জানো না ও কোথায়? তোমার সঙ্গে হাড্ডির ব্রেকআপ হয়ে গেছে, তারপরে ও তোমাকে জ্যান্ত ছেড়ে দিল। তার মানে ও তোমায় ভালোবাসে। হ্যাঁ, তাহলে তো আবার ফিরে পাওয়ার চেষ্টা করবে। তাই বলছি ম্যাডাম, এটা ভেবো না যে তোমার লাভ স্টোরি একেবারে শেষ হয়ে গেছে। সিল করে দাও এই জায়গাটাকে। প্রবীণ, আমরা হাড্ডি 3টে ফিল্মের প্রোডাকশন বন্ধ করে দিয়েছি। 3টে VHS এর দোকান আর 4টে ব্যাংক অ্যাকাউন্ট সব সিল করে দিয়েছি। ও পঙ্গু হয়ে গেছে। এক্স্যাক্টলি। বাই বাই। আরে ভাই, তুমি এটা কি করছো? মল্লিকাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না আমি মল্লিকাকে ছাড়া। শালা, একটু একটু করে এইভাবে মরার থেকে নিজেকেই নিজে শেষ করে দিই। ভাই কিন্তু এটা তো কোনো সমাধান নয়। তো তো কি করবো আমি? তুমি যদি বলো ওকে এক্ষুনি তুলে আনছি আমি।
ঠিক। যা ওকে তুলে আন, যা। চল। ভাই তোকে এক্ষুনি তুলে নিয়ে যেতে বলেছে। নিজের ইচ্ছা গেলে তো ভালো, না হলে চলো। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা মরে যাওয়ার থেকেও খারাপ হয়ে গিয়েছে মল্লিকা। আমি বেঁচে থাকতে পারছি না তোমাকে ছাড়া। প্লিজ কথাটা শোনো। আমরা কিচ্ছু করব না। আমরা এখান থেকে অনেক দূর চলে যাব, ইউরোপ চলে যাব। পাশা ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। আমাদের নকল নামের পাসপোর্টও তৈরি হয়ে গিয়েছে। শুধু আমাদের লুকিয়ে এই শহর থেকে পালিয়ে যেতে হবে আর ফ্লাইট ধরতে হবে। প্লিজ কথাটা শোনো ডার্লিং। আমি কত ভাগ্যবতী যে আমি তোমার মতো প্রেমিক পেয়েছি। তুমি যেখানে যেতে বলবে আমি যাব। সত্যি? খেলা শেষ হাড্ডি। নিজের ভালো চাইলে চুপচাপ সারেন্ডার করে দে। বাইরে আয়। বাইরে বেরো। হাত বার কর, হাত বার কর। আমি সারেন্ডার করবার জন্য তৈরি আছি। তোমরা আমাকে যা শাস্তি দেবে দাও, কিন্তু মল্লিকাকে ছেড়ে দাও। ও এসবের সঙ্গে জড়িত নয়। সো সুইট। তোমাদের এই প্রেমের গল্পটা দেখে তো আমার চোখে জল এসে গেল হাড্ডি। কিন্তু আফসোস এটাই যে তুমি যে প্রেমিকাকে বাঁচানোর চেষ্টা করছো সেই তোমাকে ধরিয়ে দিল হাড্ডি, যাতে ও নিজে আইন আর আন্ডারওয়ার্ল্ডের খপ্পর থেকে বাঁচতে পারে। ভালো হাড্ডি না? বিগ ওয়ান। এবার তো ওই স্যাড সংটা গাইবে যেটা আমি ওকে জেলে শিখিয়েছিলাম। জাগ্গি ঠিকই বলেছিল। তুই সত্যিকারের একটা বাজারের মেয়ে। দাঁড়া। যেমন ইন্সপেক্টর প্রবীণ বাগলে গ্যাংস্টারদের পেছন ছাড়ছিল না, গ্যাংস্টারেরাও তার। সে কয়েক বছরের মধ্যেই হেগড়ে আর হাড্ডির মতো দুটো ভয়ঙ্কর গ্যাংস্টারের দৌড় দেখে নিয়েছিল। দুজনেই পাশার খাস লোক ছিল, আর দুজনের মারা যাওয়াতে পাশার খুব ক্ষতি হয়ে গিয়েছিল। 90-এর মাঝামাঝি আস্তে আস্তেই লিবারাইজেশনের দৌড় শুরু হয়ে গিয়েছিল, অর্থনীতি ঊর্ধ্বগামী হয়েছিল, আর বলিউডে কর্পোরেট কালচারও শুরু হয়ে গিয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের অন্যায় আবদারও খতম হয়ে গেল, কারণ ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে শুরু করেছিল। নতুন নতুন লোক ইন্ডাস্ট্রিতে যোগ দিতে থাকলো। বলিউড বড় ব্যবসার জায়গা। এখানে যে কেউ এসে ফিল্ম বানাতেও পারে, অ্যাক্টিংও করতে পারে। আর তাই প্রত্যেকটা ব্যবসার মতো এখানেও কিছু কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টও আসে। কিন্তু এটা তো পুরোপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের ওপরেই নির্ভর করে যে তারা হেগড়ে আর হাড্ডির মতো গ্যাংস্টারকে বলিউড থেকে যেন দূরেই রাখে, যাতে প্রবীণ বাগলের মতো সাচ্চা অফিসারদের এই চেষ্টাগুলো বিফলে না যায়।
কেননা ভালো মানুষদের দিয়েই ভালো ফিল্ম আর ভালো দুনিয়া তৈরি হয়।